সবাই কাজ বন্ধ। প্রশ্ন দেখো, হোয়াট ইজ মাইক্রোসফট অফিস। আমরা এখন সম্পূর্ণ ওয়ার্ড সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন জানব। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ মাইক্রোসফট অফিস। মূলত মাইক্রোসফট অফিসের মধ্যেই তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো থাকে, তাই না? তো মাইক্রোসফট অফিসের সংজ্ঞাটা দেখো, মাইক্রোসফট অফিস ইজ এ সেট অফ প্রোগ্রাম লাইক ওয়ার্ড অ্যান্ড এক্সেল ইউজড, মানে ব্যবহার করা হয়, ইউজড ফর, ব্যবহার করা হয় এনি অফিসিয়াল ওয়ার্ক, যে কোনো অফিসিয়াল কাজের জন্য। তাহলে এই হচ্ছে মাইক্রোসফট অফিসের সংজ্ঞা। মাইক্রোসফট অফিস ইজ এ সেট অফ প্রোগ্রাম, মানে অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি, লাইক মানে যেমন ওয়ার্ড, এক্সেল। আবার তারপর কি বলছে, ইউজ ফর এনি অফিসিয়াল ওয়ার্ক, মানে অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়। তাহলে সংজ্ঞার মধ্যে এর মধ্যে কি কি আছে এবং এটা কেন ব্যবহার করা হয়, অর্থাৎ সব মিলিয়ে এক লাইন বা সম্পূর্ণ ভাষা প্রকাশ পাইছে, তাই না? তারপরে কোশ্চেন দেখো, মাইক্রোসফট অফিসের পরেই কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড। গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা এটা ব্যবহার করছো না? তাহলে উত্তরটা দেখো, মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ প্রোগ্রাম। মাইক্রোসফট ওয়ার্ড হলো একটা প্রোগ্রাম। ইউজ টু মানে কি, ব্যবহার করা হয়। ইউজ টু রাইট, লেখার জন্য, এডিট করার জন্য, অ্যান্ড ফরম্যাট ডকুমেন্ট, ডকুমেন্টকে ডিজাইন করার জন্য। ফরম্যাট মানে কি, ডিজাইন করা, সাজানো। তাহলে তোমরা এই কাজগুলো করছো না নাকি? কাজের সাথে কি এই সংজ্ঞা মিলে না? মিলতেছে তো? তাহলে তো বুঝতে পারতেছো। পরের সংজ্ঞা দেখো, হোয়াট ইজ গুগল ডক। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সংজ্ঞা জানলাম, এখন আমরা জানবো গুগল ডক। গুগল ডকটা কার? এটা কি মাইক্রোসফট ওয়ার্ডের? না, এটা গুগলের। এটা ব্যবহার করার জন্য ইন্টারনেট লাগবে, বাট একই কাজ করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে তুমি যে কাজ করতে পারবা, গুগল ডকেও তুমি সেই কাজ করতে পারবা। গুগল ডক ইজ অ্যান অনলাইন টুল ফর ক্রিয়েটিং অ্যান্ড এডিটিং ডকুমেন্ট ইউজিং দ্য ইন্টারনেট। ডকুমেন্ট তৈরি করা, পরিবর্তন করার জন্য ইন্টারনেট ভিত্তিক একটা প্রোগ্রাম, এটা হচ্ছে গুগল ডক। বুঝতে পারছো? তুমি যদি ব্রাউজারে গুগল ডক লিখে সার্চ দাও, তাহলে ওইটাই চলে আসবে। এটা খুঁজে বের করা এত কঠিন না। বুঝতে পারছো? পরে কোশ্চেন দেখো, গিভ সাম ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই কোশ্চেনগুলো তো আসলে তোমরা অলরেডি জানো, পড়ছো। তো এখন একটু জাস্ট ওই যে ইংলিশে একটু রূপান্তর করাটা, এটা বেশি কঠিন না। গিভ সাম ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নেম। কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নাম দাও। প্রথমেই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা আমরা ব্যবহার করতেছি। তারপর হচ্ছে লিব্রে অফিস রাইটার। 3 হচ্ছে WPS অফিস। 4 হচ্ছে গুগল ডক। সবাই খেয়াল করতেছো নি? আচ্ছা, পরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ সেভ অ্যান্ড সেভএস। সেভ এবং সেভএসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যটা আমাদের তো জানা দরকার, তাই না? আমরা দেখি। সেভ দেখো, সেভ দ্য কারেন্ট ডকুমেন্ট উইথ দ্য সেম নেম অ্যান্ড লোকেশন। সেভের সঙ্গে কি, সেভ দ্য কারেন্ট ডকুমেন্ট উইথ দ্য সেম নেম অ্যান্ড লোকেশন, ওভাররাইট দ্য প্রিভিয়াস ভার্সন। মনে করো আমি যদি এটাকে একটু এডিট করি, দেখো ফাইলের নাম কি, ফাইলের নাম হচ্ছে লেভেল 3 কোয়েশ্চেন। আমি এখন এটাকে একটু এডিট করলাম, মনে করো এই প্রশ্নবোধক চিহ্নটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যদি আমি সেভ দিই, তাহলে কিন্তু এই ফাইলেই কিন্তু এটা সেভ হয়েছে। মানে আগে প্রশ্নবোধক চিহ্ন ছিল, এখন আমি সেভ দিলাম না প্রশ্নবোধক চিহ্ন কেটে। এখন যদি আমি এটা ওপেন করি, তাহলে দেখবা যে প্রশ্নবোধক চিহ্নটা নাই। ওই যে আমাদের লোকেশনটা কোথায়, কোথায় রাখছি, এই যে এখানে এই ফাইলটা দেখো। কত নম্বর কোশ্চেন মনে আছে তো? ওয়ার্ডে গিয়ে দেখো কত নম্বর কোশ্চেন, 4 নম্বর। দেখছো প্রশ্নবোধক চিহ্ন নাই, মানে কি ওভার রাইট হয়েছে। কি হয়েছে? একই নাম, মানে এই নামের মধ্যে এই তথ্যটা কি হয়েছে, ওভার রাইট হয়েছে। তাহলে আমরা সেভটা বুঝলাম। এখন দেখো সেভ এস, অ্যালাউ ইউ টু সেভ এ ডকুমেন্ট উইথ এ নিউ নেম, মানে নতুন নাম দিয়ে সেভ করতে অ্যালাউ করে। অ্যালাউ মানে কি, অনুমতি। অ্যালাউ অর্থ কি, অনুমতি।
তুমি ইংলিশে যদি প্রত্যেকটা শব্দের অর্থ না জানো, তুমি যতই পড়ো ইংলিশ তোমার মনে থাকবে না, এটা আমি বলে দিলাম। এখন তুমি খালি পড়তে, তুমি পড়ার সময় ভাবতেছ একটু আলসেমির কারণে এলাও শব্দ তো অর্থ জানি না, দূর বাদ দাও, এটা ডিকশনারি থেকে বের করতে কষ্ট না নি। এখন তো ডিকশনারি মোবাইল আছে না? এখন তুমি ভাবতেছো যে এলাও শব্দের অর্থটা মনে পড়তেছে না, আবার তোমার মানে মোবাইলে ডিকশনারি আছে, সেটা খুঁজতেও ভালো লাগতেছে না, আর এটা এমনি মুখস্থ করে এলাই, অর্থ জানা দরকারটা কি? যে জীবনও তুমি লিখতে পারবো না। সুতরাং ইংলিশে লেখার, ইংলিশটা কঠিন করতেছে আমরা নিজেরা। ইংলিশটা কঠিন করি কারা? আমরা নিজেরা কঠিন করতেছি। ইংলিশ পড়ার নিয়মই হচ্ছে এখানে যে প্রত্যেকটা শব্দ, ছোট হোক আর বড় হোক, যে কোনো একটা শব্দের অর্থ তুমি না জানো, তাহলে এই বাক্যের অর্থ তো বুঝবাই না, আর মনেও রাখতে পারবো না। আমার কথা কি বুঝছো নি? তোমরা যে কোনো আওয়াজটাও দাও না, তোমরা একটু বোবার মতো। তাহলে এই কাজ করবা তো, যখনই ইংলিশ পড়তে যাইবা তখন তুমি এই বাক্যটা পড়বা, পরে দেখবা যে এখানে কোন শব্দের অর্থটা তুমি জানো না, তাহলে সেই অর্থটা তোমাকে আলসামি করা যাবে না। হয় আমাকে স্যারকে জিজ্ঞাসা করবা, নয়তো বা তোমার মোবাইল তো ডিকশনারি আছে, সেখানে সার্চ করবা। তাহলে এটা যেন মনে থাকে। আমি তোমাদের কিন্তু ইংরেজি কীভাবে পড়তে হয় সেই নিয়ম বলে দিলাম। এখন যে মানবে সে সফল হবে, আর যে মানবে না সে তো ফেল করবে। 25 জন পরীক্ষা দেয়, গত পরীক্ষায় 25 জনের 25 জনই পাস করছে, কারণ তারা কথা শুনছে। এখন তোমরা তো 2-1 জন আসো, বারবার বলতেছে ক্লাসে আসো ক্লাসে আসো, তারা আসে না, তারা ভাবে তারা সব পারে। আচ্ছা, এরপরে তাহলে একটু পরে শুনে আবার এই কথা বললো না, সেভ এজের সঙ্গে কি? অ্যালাউ ইউ টু সেভ এ ডকুমেন্ট উইথ এ নিউ নেম, নতুন নাম দিয়ে সেভ করতে দেয়। উইথ এ নিউ নেম নিউ লোকেশন, তুমি চাইলে নতুন লোকেশনও সেভ করতে পারবা। ওর ফাইল ফরম্যাট, ভিন্ন ফরম্যাটেও, এটাকে আমি চাইলে পিডিএফে সেভ করতে পারবো না। উইথাউট চেঞ্জিং দ্য অরিজিনাল ফাইল, মানে অরিজিনাল যে ফাইলটা সেটাও থাকবে। আবার নতুন নাম দিয়ে তুমি চাইলে ওই লোকেশনে অথবা অন্য কোনো লোকেশনে ওই ফাইলটা সেভ করতে পারো, অথবা ভিন্ন ফরম্যাটেও সেভ করতে পারো। তো আমাদের দেখো, একটু সবাই লক্ষ্য করো, আমাদের এই ফাইলের নাম দেখো, এখানে লেখা আছে লেভেল 3 কোয়েশ্চেন, আরও কিছু তারিখ দেওয়া আছে। এখন আমরা এটাকে সেভ এজ করে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাই দিই, জানো যদিও। সেভ এজে ক্লিক করব, আমি ব্রাউজে গিয়ে আমার ওই লোকেশনের মধ্যেই দেখো, ওই লোকেশনের মধ্যেই আমি অন্য একটা নাম দেব। মনে করো নাম দিলাম টেস্ট, জাস্ট বোঝানোর জন্য। আমরা সেভ দেব, সেভ দিয়ে আমরা ওকে দেব। তাহলে ফাইলটা দেখো টেস্ট ডট ডকুমেন্ট, আমরা এটা ক্লোজ করে দেখাই। দেখো এই যে টেস্ট দেখতে পাচ্ছ, আর আমাদের মূল ফাইল লেভেল 3 কোয়েশ্চেন এটাও আছে, আবার নতুন নাম দিয়ে যে সেভ করছি এটাও আছে। তাহলে এইটাকে বলা হয় সেভ এজ, এটাকে বলা হয় কি? সেভ এজ। আর আমি সেভে ক্লিক করলে মূল ফাইলের আর একই নামের মধ্যে সেভ হবে। সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো? আবার ওখান থেকে শুরু হচ্ছে। তারপরে আমরা কত নম্বর কোশ্চেন বললাম? এখন 5 নম্বর চলে যাচ্ছে, করে এটা নিয়ে সমস্যা নেই। 5 নম্বর হচ্ছে হাউ মেনি অ্যালাইনমেন্ট আর দেয়ার ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে কয় ধরনের অ্যালাইনমেন্ট আছে? 4 ধরনের। লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এখন এইটা একটু বোঝাই দিই অ্যালাইনমেন্টগুলো, এইগুলোরে সিলেক্ট করলাম। বর্তমানে যে অ্যালাইনমেন্টটা আছে দেখো, সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটাকে আমরা দিলাম সেন্টার, তাহলে মাঝখানে চলে আসলো। এটা হোমের আন্ডারে থাকে, মাইক্রোসফট ওয়ার্ডের হোমের আন্ডারে থাকে। এটাকে দিলাম আমরা রাইট, তাহলে রাইটে চলে গেল। এটাকে দিলাম জাস্টিফাই, তো জাস্টিফাইটা বোঝার জন্য, এটা বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ লাইন লাগবে, 2 লাইন লাগবে কমপক্ষে। আমরা উপরে, হ্যাঁ উপরে এইটাকে আমরা জাস্টিফাই করে দেখাই, তাহলে বুঝবা। এদিকেও সমান হবে, আবার এদিকেও সমান হবে। সবাই একটু লক্ষ্য রাখো, এটা তো জাস্টিফাই তো ছিলই, বাট এখানে লাইনটা ছোটো, একটু বেশি লাইন দরকার। জাস্টিফাই বোঝানোর জন্য কি লাগবে? একাধিক লাইন এখানে নাই। এই যে এগুলা, এটাই বোঝাই দিই, এটাই বোঝাই। এটা মনে হয় লেফট ছিল, লেফট থাকলেই দেখো এরকম, সবাই দেখতেছো নি? আবার আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে সেন্টার দিলে এরকম হবে, দেখছো? রাইট দিলে এই দিকটা সমান, এদিকে অমিল, আর জাস্টিফাই দিলে এদিকেও সমান এদিকেও সমান। তাহলে জাস্টিফাই করার জন্য একাধিক লাইন থাকবে না, লাগবে আর কি। ওকে, আমরা কোথায় যেন ছিলাম?
পরে কোশ্চেনটা দেখো, ইন হাউ মেনি ওয়ে ক্যান দ্য ডাটা ইন এ সেল অফ এ টেবিল বি অ্যালাইন? মানে একটি টেবিলের ভিতরে ডাটাকে তুমি কয়ভাবে অ্যালাইন করতে পারবা? 9টা ভাবে। আমরা একটু পড়ি, তারপর দেখো। টপ লেফট, মানে টপে থাকবে আর লেফটে থাকবে, বামে থাকবে। হ্যাঁ, টপ সেন্টার মাঝে, টপ রাইট উপরে ডানে, মিডল লেফট, মিডল সেন্টার, মিডল রাইট, বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট। তো এটা করার জন্য আমাদের কিন্তু টেবিল নিতে হবে। আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দেখি এটা আমরা পারি কিনা। ওয়ার্ড ওপেন করলাম, মানে দেখলে হবে কি তোমার ভিজুয়ালাইজেশনটা হয়ে গেল, তোমার আর টেনশন থাকলো না, তাই না? ইনসার্টে কি আমরা মনে করি একটা টেবিল নিলাম, এখানে দিলাম এ বি সি। দেখুন এগুলোকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেআউটে আমরা 1 2 3 4 5 6 7 8 9 দেখতে পারতেছ? এটা হচ্ছে টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট। এটা হচ্ছে বটম লেফট। হ্যাঁ হ্যাঁ, তো এটা একটু বটম লেফট বোঝার জন্য এগুলোকে মোটা করতে হয়, মোটা করলে বোঝা যাবে, বুঝছো নি? দেখো তোমরা দেখতে থাকো। তারপরে বটম, এটা দেখো বটম সেন্টার। সবগুলো সিলেক্ট করি নাই, সবাই কথা বলো না প্লিজ। বটম সেন্টার, বটম রাইট। তারপর দেখো এটা কি? এটা হচ্ছে, বলো এটা কি? বটম লেফট। ওটা হচ্ছে মিডল, সরি ওটা আগেরটা ছিল মিডল। এটা হচ্ছে মিডল সেন্টার, মিডল লেফট, মিডল রাইট। এটা হচ্ছে কি? বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট। আর এটাকে যদি আবার আনি আমরা টপ, তাহলে টপে চলে গেছে, দেখছেন জায়গা পরিবর্তন করছে। টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট। এটা হচ্ছে মিডল, মিডল লেফট, মিডল সেন্টার, মিডল রাইট। আমরা এখানে দেখাই দিলাম। তো একবার দেখলে কি ভিজুয়ালাইজেশন তোমার যখন হবে তখন এটা তুমি কখনো ভুলবা না। তাহলে দেখো শুধু লেখালেখির অ্যালাইনমেন্ট কয়টা? 4টা। কিন্তু টেবিলের ভিতর যদি হয় তাহলে কিন্তু 9টা। এই দুটার মধ্যে প্যাচ লাগাই দিও না। টেবিলের বাইরে কয়টা অ্যালাইনমেন্ট? আর টেবিলের ভিতরে শেষ। আর যদি প্যাচ লাগাও তাহলে তা কী করবো? পরে দেখো হোয়াট ইজ আন্ডো অ্যান্ড রেডো। সবাই দেখতেছো আন্ডো এবং রেডো কি? আন্ডো দেখো রিভার্স দ্য মোস্ট রিসেন্ট অ্যাকশন ইন এ ডকুমেন্ট অর প্রোগ্রাম। রিভার্স মানে পিছনে যাওয়া, রিভার্স মানে কি? পিছন যাওয়া। এটা দেখাবো নি। শর্টকাট কি হচ্ছে? Ctrl+Z। আর রেডোটা কি? দেখো রেডো ইজ এ কমান্ড দ্যাট রিপিট দ্য লাস্ট অ্যাকশন ইউ আনডিড। মানে তুমি যতটা আন্ডো করছো অতটা তুমি রেডো করতে পারবা। তার মানে যতবার তুমি পিছাইছো ততবার তুমি আগাতে পারবা। এখন আমি আন্ডো এবং রেডো বোঝানোর জন্য আমি মানে প্রথমে আমি আন্ডোটা বুঝাই। সবাই দেখতেছো নি? মনে করো আমি ভুলে কাজ করতেছি, হঠাৎ করে কোথাও ক্লিক লেগে এটা চলে গেছে। কথা বলতে দেখতেছো না তোমরা সবাই? কাজ করার সময় এটা চলে গেছে, আবার কিছুক্ষণ পরে এটাও চলে গেছে। তো আমি আবার হঠাৎ চেক করার সময় দেখলাম যে এখানে এই শব্দটাও নেই, আবার এখানে এই শব্দটাও নেই। এখন আমি চাইলে কি করতে পারি? আবার দেখে দেখে টাইপ করতে পারি। তাহলে টাইপ করলে এটা সময় সাপেক্ষ না? কিন্তু আমার হাতে তো একটা অপশন আছে, মাত্র 2টা ক্লিক লাগবে। কয়টা বলিছে আমার? 2টা ক্লিক। তাহলে আমি কয়বার কন্ট্রোলে চেপে জেড চাপো? কয়বার? 2বার। মানে মেনলি হচ্ছে আন্ডু করবো কয়বার? 2বার। কারণ আমার তো আমি মোটামুটি আন্দাজ করছি আমার বলেছে 2বার। কতবার বলেছে? 2বার। তাহলে আমরা এখন 2বার ভুল সংশোধনের জন্য আন্ডু আমরা 2বার চাপবো। তাহলে Ctrl+Z চাপ দিলাম, একটা পাই গেলাম। আমি দেখতেছি, আমি তো দেখতে তাকিয়ে থাকতে হবে, নাহলে কিন্তু বুঝবা না। ও তাহলে বললাম হ্যাঁ সংশোধন হয়েছে। আরেকবার চেপে দেখি, ও আচ্ছা এটাও সংশোধন হয়েছে। আর কোনো ভুল আসেনি? যদি ভুল না থাকে তাহলে তো আন্ডো চাপার দরকার নাই। যদি তারপরে যদি ভুল সংশোধন না হয় তাহলে মানে আন্ডো চাপতে থাকবো এবং আমি আমার ডকুমেন্টটা লক্ষ্য করতে থাকবো। বুঝতে পারছো কথাগুলো? এখন এই কারণে তোমার যতগুলো আন্ডো লাগে তুমি ততগুলো আন্ডো দিবা। সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে মেবি 50টা থাকে আন্ডো। আই এম নট শিওর, একটু শিওর একটু তোমরা একটু সার্চ দিও। হ্যাঁ, এটা ইয়ার কথা কয়েছি, ফটোশপের কথা কয়েছি। আর ফটোশপ আর ওয়ার্ডে তো মিলই আছে। ঠিক আছে, এখন আন্ডো তো বুঝলাম। তাহলে আমি আন্ডো কী করছিলাম? সর্বশেষ ভুল থেকে আমি ভুল করি আর যাই করি, আমি সর্বশেষ ইয়ার থেকে আমি পিছাইছি না। এখন আবার আমার মনে হইলো একটু আগানো দরকার। তাহলে আমি কন্ট্রোল মানে রেডও করবো, Ctrl+Y।
মনে করো আগানোর দরকার, মনে করো দরকার হলে তুমি কন্ট্রোল ওয়াই দিবা, যা সামনে আগানো সামনে পিছানো, যা এই দুটা করার সময় অবশ্যই তোমাকে ডকুমেন্টের দিকে তাকিয়ে থাকতে হবে, নাহলে তুমি বুঝবা না। তুমি আমাদের তাকে যদি করো বুঝবা কিছু। তাহলে আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডো করে আমরা আমাদের ফাইলটা ঠিক করে ফেলি। তাহলে আনডো রেডো, আশা করি বুঝতে পারছো। পরে কোশ্চেন যায়, হাউ ক্যান ইউ অ্যাড এ হেডার অর ফুটার টু এ ডকুমেন্ট, মানে একটা ডকুমেন্টে তুমি কিভাবে হেডার এবং ফুটার যুক্ত করতে পারবা। দেখো কি বলছে, টু অ্যাড এ হেডার অর ফুটার, গো টু ইনসার্ট ট্যাবে যাইতে হবে, দেন ক্লিক অন হেডার অর ফুটার, হেডার এবং ফুটারে ক্লিক করতে হবে, অ্যান্ড চুজ এ স্টাইল ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু থেকে যে কোনো একটা স্টাইল চুজ করতে হবে। তো আমরা একটু দেখে লাই, আমাদের এখানে একটা ওয়ার্ড আছে ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডে বলছে কোথায় যেতে হবে, ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে কোথায় ক্লিক করতে হবে, এই দেখো হেডার, যদি আমি হেডার নিতে চাই তাহলে হেডারে ক্লিক করব, যদি আমি ফুটার নিতে চাই তাহলে আমি ফুটারে ক্লিক করবো, ওটাই তো বলছে। এখন হেডারের পাশে দেখো একটা ছোটো বাটন আছে না, এই তোমরা দেখতেছো নি, প্রজেক্ট হয়ে তাকাও না কেন, হ্যাঁ হেডারের পাশে যে ছোটো বাটন আছে এখানে ক্লিক করে তুমি কি করতে পারো, এখানে কয়েকটা ডিজাইন আছে, তুমি সেই ডিজাইনটা নিতে পারো। এইটা ডিজাইনটা দেখছো, এখানে শুধু একটা আইটেম রাখা যাবে, এখানে 3টা আইটেম রাখা যাবে, ঠিক আছে নি। এইভাবে মনে করো আমরা প্রথমটাই নিলাম ব্ল্যাঙ্ক, নিয়ে আমি আমার এই যে প্রথম দেখো মূল ডকুমেন্টের উপরে একটা জায়গায় পোর্শন তৈরি হয়ে গেল, এখানে চাইলে আমি কিছু লিখলাম, ফাইল পাথ লিখতে পারি, তারপরে হইতে পারে এই ডকুমেন্টের তথ্য লিখতে পারি, পেজ নাম্বার দিতে পারি। তাহলে হেডার নেওয়াটা দেখলাম, হেডার নেওয়া শেষ হইলে আমরা ক্লোজ দিব। এখন আমরা যদি ফুটার নিতে চাই ওই একইভাবে ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে ফুটারের এখানে ক্লিক করে যে কোনো একটা ডিজাইন নিতে হবে, আমরা এটা নিতে পারি। আর সাধারণত ব্ল্যাঙ্কটা নিয়ে ইচ্ছা মতো, ব্ল্যাঙ্ক নিলে সুবিধা কি ইচ্ছা মতো এডিট করা যায়, পরিবর্তন করা যায়। তাহলে এখানে আমি ফাইল পাথ দিলাম, অথবা এখানে আমি পেজ নাম্বার দিলাম, এই আর কি। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, হোয়াট ইজ পেজ ব্রেক, হাউ টু ব্রেক এ পেজ। তাহলে পেজ ব্রেক কি এবং কিভাবে পেজ ব্রেক করতে হয়। এ পেজ ব্রেক ইজ এ ফিচার মানে কি, বৈশিষ্ট্য। এ পেজ ব্রেক ইজ এ ফিচার দ্যাট মুভস কন্টেন্ট টু দ্য নেক্সট পেজ, কন্টেন্টকে পরবর্তী পেজে নিয়ে যায়, স্টার্টিং এ নিউ ওয়ান, নতুন একটা পেজ তৈরি করার মাধ্যমে। এখন পেজ ব্রেক করার জন্য কি করতে হবে, ইনসার্টে যেতে হবে, টু ইনসার্ট এ পেজ ব্রেক ইন মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ব্রেক করার জন্য কি করতে হবে, প্লেস দ্য কার্সর হোয়ার ইউ ওয়ান্ট দ্য পেজ টু ব্রেক। মানে একটা পেজ তো অনেক লম্বা না, এখন ওই পেজের কোন অংশতে তুমি ওটাকে ভাঙতে চাও ওই অংশে কার্সরটা রাখতে হবে। রাখার পরে কি বলছে 2 নম্বরে, গো টু দ্য ইনসার্ট ট্যাবে যেতে হবে, ইনসার্ট ট্যাব অ্যান্ড ক্লিক পেজ ব্রেক। ইনসার্ট ট্যাবে গিয়ে পেজ ব্রেকে ক্লিক করতে হবে। আর নতুবা শর্টকাট কমন হচ্ছে কি কন্ট্রোল প্লাস ইন্টার। তাহলে আমরা আমাদের এইখানে মনে করো আমরা এই টেবিলটা তৈরি করে আমি চাচ্ছি যে এই পেজে আর কিছু রাখবো না, আমার কার্সরটা এখানে আছে, আমি এখান থেকে ব্রেক করব। তাহলে শর্টকাট কি বলো তো, কন্ট্রোল প্লাস ইন্টার। তাহলে আমি আমার ব্রেক করে আমি আমার নতুন পেজে চলে আসছি, ওটা বাদ, আমি এখন নতুন পেজে চলে আসছি, দেখতে পাচ্ছ সবাই। তাহলে আমরা পেজ ব্রেকটাও দেখলাম, মোটামুটি 9 নম্বরে চলে আসছে, এখানে বেশি প্রশ্ন নাই। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ইনসার্ট এ পেজ ব্রেক, কন্ট্রোল প্লাস ইন্টার, এটা ওই কোশ্চেনই, একই কোশ্চেন চলে আসছে। পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপোজ শব্দের অর্থ কি, কে বলতে পারবা, উদ্দেশ্য। তোমার প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে, ইংলিশ শেখার হচ্ছে এটা একটা কৌশল। হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য সেকশন ব্রেক ইন এ ওয়ার্ড ডকুমেন্ট। এটার প্রশ্নের অর্থ কি দাঁড়াইল, যে ওয়ার্ড ডকুমেন্টে সেকশন ব্রেকের উদ্দেশ্য কি, বুঝতে পারছো। তাহলে উত্তরটা দেখো, এ সেকশন ব্রেক ইজ ইউজড, ব্যবহার করা হয়, ইজ ইউজড মানে কি, ব্যবহার করা হয়। এ সেকশন ব্রেক, একটি সেকশন ব্রেক, ইজ ইউজড, ব্যবহার করা হয়, টু, হ্যাঁ ইজের সাথে ইউজ দিতে হবে, এটা প্যাসিভ ভয়েস। জটিল তো, কঠিন জিনিস তো, কঠিন ইংলিশ ডিপার্টমেন্ট তো কঠিন আসলে। এ সেকশন ব্রেক ইজ ইউজড টু ডিভাইড, ব্রেক করতে, এ ডকুমেন্ট, একটি ডকুমেন্টকে, ইনটু সেকশনে ভাগ করতে,
with different page layout or with different page layout of formatting. ভিন্ন পেজ লেআউট আর ফরম্যাটিং নেওয়ার জন্য একটি ডকুমেন্টকে সেকশন ব্রেকে ভাগ করতে হয়। ওই যে এটার মানেটা কি আমি বলি, তোমরা কিন্তু এই কাজ করছো অন্যভাবে। আমি প্রথম পেজ চাচ্ছি পোর্ট্রেট, দ্বিতীয় পেজ চাচ্ছি ল্যান্ডস্কেপ, তাহলে এই কাজটা আমরা অন্যভাবে করছি, কিন্তু এই কাজটা সেকশন ব্রেক দিয়েও করা যায়, করলে সমস্যা কম হয়। তাহলে আমরা একটু দেখে ফেলি। আমরা আমাদের এখানে যাব, মাইক্রোসফট ওয়ার্ডে যাব। এখানে তো আমাদের দুইটা পেজ, আমরা ফাইলে গিয়ে নিউ থেকে আরেকটা নিই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এটা লেআউটটা কী দেওয়া আছে একটু দেখে নিই, পোর্ট্রেট দেওয়া আছে। আমরা একটু জুম আউট করি। এখন আমাদের সেকশন ব্রেক করব। সেকশন ব্রেকটা কোথায় আছে? এই যে ব্রেক, এটাই কিন্তু সেকশন ব্রেক। এখানে সেকশন ব্রেক লেখা থাকবে না, ব্রেকে গিয়ে আমরা নেক্সট পেজে দেবো। কোথায় দেবো? নেক্সট পেজে। তাহলে আমাদের কয়টা পেজ এলো? দুইটা পেজ। এখন আমাদের সেকেন্ড পেজে কার্সর রেখে আমরা জাস্ট এটাকে ওরিয়েন্টেশন কি দেবো? ল্যান্ডস্কেপ দিয়ে দেবো। দেখছো নি কোথাও আর আগের মানে ওই করতে হয় নাকি, দিস পয়েন্ট ফরওয়ার্ড, এগুলো কিছু করতে দিচ্ছে। আর তোমরা কাজ করতে গেলে কি করতে, তুমি যদি সেকশন ব্রেক না নিয়ে কাজ করো তাহলে হয় দেখা যাবে দুইটা পেজই ল্যান্ডস্কেপ হয়ে গেছে, হয়তো বা দুইটা পেজই পোর্ট্রেট হয়ে গেছে। সেই জন্য সেকশন ব্রেক কে বলছে? সংজ্ঞাতে দেখো, সংজ্ঞা মিলছে নি, প্রথম পেজের ডিজাইন আর সেকেন্ড পেজের ডিজাইন কে এক নি? তোমরা কো পেজ লেআউট কে এক? তাহলে এইটা হচ্ছে সেকশন ব্রেকের মূল উদ্দেশ্য, যে এইভাবে তুমি যদি কাজটা করো সিভি তৈরি করার সময়, হ্যাঁ, তাহলে তোমার ওই যে পেজের ওরিয়েন্টেশন এলোমেলো হবে না। বুঝতে পারছো কথাগুলো? আমরা কীভাবে করছি মনে আছে নি? আমরা যেভাবে করছি এটা একটু দেখাই। আমরা করছিলাম কি, এই যে এখানে এসে লেআউটে এসে এই পয়েন্টে ক্লিক করছিলাম, মনে পড়ে? তারপর এখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করছিলাম, তারপর এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করছিলাম। এখন হয়েছে কি, তোমরা সব কিছু করো, এইটা দাও না, দিস পয়েন্ট ফরওয়ার্ডটা না দিয়ে ওকে দাও, তখন কিন্তু হয় যে দুইটাই এলোমেলো হয়ে যায়। কথা বলছো নি? এটা হবে না। সেকশন ব্রেক তো করছি, হ্যাঁ হয়েছে। তাহলে এই জন্য সেকশন ব্রেকটা ভালো, সেকশন ব্রেকটা প্রয়োগ করা কি ভালো। তাহলে সংজ্ঞাটা আবার একটু পরই, থাকে এটা এরকমই। সংজ্ঞায় যাই আমরা। তাহলে হোয়াট ইজ দ্য পারপোজ অফ সেকশন ব্রেক ইন ওয়ার্ড ডকুমেন্ট? ওয়ার্ড ডকুমেন্টে সেকশন ব্রেকের উদ্দেশ্য কি? তাহলে এ সেকশন ব্রেক ইজ ইউজ টু ডিভাইড এ ডকুমেন্ট, একটা ডকুমেন্টকে ডিভাইড করে ইনটু সেকশনে উইথ ডিফারেন্ট পেজ লেআউট অফ ফরম্যাটিং, ভিন্ন পেজ লেআউটে ভাগ করার জন্য, তাই না? পরে কোয়েশ্চেনটা দেখো, হাউ ক্যান ইউ রিমুভ এ ম্যানুয়াল পেজ ব্রেক ইন মাইক্রোসফট ওয়ার্ড? মাইক্রোসফট ওয়ার্ডে তুমি ম্যানুয়াল পেজ ব্রেকটা কীভাবে রিমুভ করতে পারবা? পেজ তুমি ব্রেক করছো, এখন তুমি এই ব্রেকটা মনে করো তোমার লাগবে না, তাহলে রিমুভ করতে হবে না। কীভাবে করবা দেখো, প্লেস দ্য কার্সর জাস্ট বিফোর দ্য ম্যানুয়াল পেজ ব্রেক and press the backspace or delete। তাহলে মানে আমরা তো তোমাদেরকে শিখেছি ডিলিট চেপে, তো আমরা ডিলিটই ব্যবহার করব। মনে করো আমি চাচ্ছি নিচের পেজটা রাখবো না, তাহলে আমি প্রথম পেজে কার্সর রাখবো। সবাই দেখতেছো নি? আমি একটু জুম আউট করি, প্রথম পেজে কার্সর রাখছি। এখন দেখো আমার কার্সরটা যে প্রথম পেজে আছে সেটা বোঝার উপায় কিন্তু আছে। দেখো এখানে দেখো টোটাল পেজ হচ্ছে 2টা, টোটাল পেজ কয়টা? আর এইদিকে এখানে কি দেখাচ্ছে 1, তাহলে 1 of 2 মানে কি, মানে টোটাল পেজ 2টা আর কার্সর আছে আমার 1 নম্বর পেজে। এখন আমি কার্সরটা 2 নং পেজে রাখলাম, তাহলে এখানে কি দেখাইলো 2 of 2 মানে কি, টোটাল পেজ 2টা, কার্সর আছে 2 নম্বর। তাহলে এখন আমার 2 নং পেজ ডিলিট করতে চাই, তাহলে কি আমি 2 নং পেজে থেকে ডিলিট করতে পারবো? আমাকে 1 নং পেজে থাকতে হবে। বুঝছো নি কথাটা? মানে তুমি গাছের যে ডাল কাটবে সেই ডালে বসে যদি কাটো তাহলে তো বুঝতে পারছো কী হবে। মানে এইটাই হচ্ছে মানে ব্যাপারটা বোঝানোর জন্য বললাম। তাহলে 2 নং পেজ ডিলিট করার জন্য তোমাকে 2 নং পেজে বসে থাকলে হইবে নি, তো তোমরা তো এই কাজই করো। বারবার বলি পরীক্ষার হলে তোমাদের মাথা যে কই জায়গা আল্লাহ জানে, তোমরা 2 নং পেজে বসে খালি সমানে আমরা তো আর পরীক্ষার সময় কিছু বলতে পারি তাহলে ডিলিট বাটন চাপতে থাকবে, ও তো জীবনও কি ডিলিট ভেঙে ফেলবে, পেজ ডিলিট হবে না। তো এই জিনিসগুলো বারবার বললে তারপর ভুলে যাও, ঠিক আছে? এটা বলা তোমার স্টুডেন্টের একটা অভ্যাস। তো আমার কথা দেখো, কার্সর আমি প্রথম পেজে রাখবো, দেখতেছো সবাই? প্রথম পেজে রেখে আমি এখানে তাকাবো আর ডিলিট বাটন চাপবো যতক্ষণ না পর্যন্ত এটা 1 হয়। 2টা কী হবে? 1 হবে। তো ডিলিট একবার দিলাম, হয় নাই, দিতে থাকো। এখান থেকে চলে আসতো কেন?
ডিলিট দিতে থাকো। এই দেখো আমি দিতে, এই যে কার্সর মানে 1 নম্বর আসছে, ডিলিট দাও। কি ব্যাক স্পেস? হ্যাঁ ব্যাক স্পেস, এই তাহলে ডিলিট নিচ্ছে না, ব্যাক স্পেস। তাহলে কার্সর এখানে রেখে ব্যাক স্পেস কন্ট্রোল জেড দাও। হ্যাঁ ডিলিটে কথা হতেছে না, কন্ট্রোল জেটে ওনা এটা আসবে না। তাহলে সরি কার্সর এখানে রেখে 1 নং পেজে কার্সর রেখে ডিলিট হচ্ছে না, ওখানে বলছে ডিলিট আর ব্যাক স্পেস। তাহলে ডিলিট হয়েছে না ব্যাক স্পেস হয়েছে? সমস্যা কি? একটা হয়েছে। হ্যাঁ বুঝতে পারছো, মনে থাকবে। তাহলে প্রথম পেজে কার্সর রেখে ব্যাক স্পেসে দিবা। ব্যাক স্পেস চিনো তো সবাই? ব্যাক স্পেস চিনো? ব্যাক স্পেস লেখা থাকে কিবোর্ডে, এই বাটনটা কিন্তু এই বাটনের নাম লেখা থাকে, ব্যাক স্পেস সবগুলোই তো লেখা আছে। তাহলে এটা আমরা শেষ করলাম। হয় বিভিন্ন প্রক্রিয়া থাকতে পারে, বাট এই তোমার এইটাই তোমাকে মানে মানতে হবে। আচ্ছা, কিন্তু এইটা হচ্ছে নিয়ম, এটা পড়ো। ওই একইভাবেই তুমি অ্যাড হইলে তুমি কোন পেজটা ডিলিট করবা, যে পেজটা ডিলিট করবা হইতে পারে, এটা তো বিভিন্নভাবে কোথাও ক্লিক লেগে বা ইন্টার দিছো। তুমি যখন একটা পেজে দেখো, একটা পেজে যখন তুমি কাজ করতে করতে একদম শেষ সীমানায় চলে যাও, তখন তুমি না চাইলেও তার একটা পেজ চলে আসবে। কেমনে আমি তুমি দেখো, এই যে এখানে কয়টা পেজ আছে? একটা না। এখন আমি মনে করো কাজ করতেছি আর ইন্টার দিচ্ছি, কাজ করতেছি আর ইন্টার দিচ্ছি, কথা বুঝতেছো নি? কিন্তু আমি চাচ্ছি না যে পেজ নিব, কিন্তু একটা পর্যায়ে কাজ করতে করতে আমি শেষ পর্যায়ে চলে গেছি, যাইতে পারি না, আবার আমি খেয়ালও করতেছি না। তখন আমি পরে লাইনটা লেখার সময় যখন আমি ইন্টার দিছি, ওইটা আর এক পেজ তৈরি করে লিখছে। দেখো এখানে দেখে আর এক পেজ চলে আসবে, আইসে এই দেখো আচ্ছা বুঝতে। তো এর হচ্ছে এইটা এই কারণে হয় যে পেজটা একটা লিমিট আছে। তুমি কাজটা করতেছো বাট তোমার খেয়াল নাই, কাজ করতেছো আর ইন্টার দিয়েছো, ইন্টার দেবো না, তুমি পর লাইনে যাবো না। তো যাই যদি একটা পর্যায়ে পেজের বাইরে চলে গেলেই নতুন একটা পেজ আসবে, এটা তোমাকে জিজ্ঞাসা করবো না সে। এখন তুমি হঠাৎ করে দেখলে এই পেজ মাঝখানে একটা পেজ এসে বললো, তাহলে তখন ওই যে ওইভাবে ডিলিট করতে হবে। এখন যেটা দেখে না, বুঝতে পারছো? তাহলে ভয়ের কিছু নাই। আচ্ছা এরপরে কি বললাম বলেন? তুমি কো। হ্যাঁ আমি আর অ্যান্সার দিলাম না, দেখছো নি? এটাই হচ্ছে তুমি বুঝতে পারছো, এটা প্রমাণ। পরে কোশ্চেনটা দেখো, কোথায় আসছিলাম? হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ইনসার্ট এ প্রেস ব্রেক? ওইটা এই প্রশ্ন আবার রিপিট হচ্ছে, কন্ট্রোল ইনটা, এটা বাদ দিই না নি, বারবার রিপিট হয়ে গেছে। আচ্ছা পরে কোশ্চেনটা দেখো, হাউ ক্যান ইউ অ্যাড এ হাইপার লিঙ্ক ইন এ ওয়ার্ড ডকুমেন্ট? তুমি কিভাবে ওয়ার্ড ডকুমেন্টে হাইপার লিঙ্ক যুক্ত করবা? টু অ্যাড এ হাইপার লিঙ্ক, সিলেক্ট দ্য টেক্সট অর ইমেজ ইউ ওয়ান্ট টু লিঙ্ক। যে টেক্সটটা বা ইমেজে তুমি হাইপার লিঙ্ক করতে চাও সেটাকে সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করতে হবে অ্যান্ড চুজ দ্য হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটাকে চুজ করতে হবে। ইন দ্য ডায়লগ বক্স, একটা ডায়লগ বক্স আসবে, ইউ ক্যান ইন্টার দ্য ইউআরএল অর লিঙ্ক টু দ্য আনাদার লোকেশন উইথিন দ্য ডকুমেন্ট। তুমি কি করতে পারবা? তুমি অন্য একটা লিঙ্ক, মানে অন্য একটা ফাইলের লিঙ্ক তুমি এখানে অ্যাড করতে পারবা। মনে করো আমি জাস্ট ইউআরএল এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে দেখো এখানে হাইপার লিঙ্ক আছে। কি আছে? হাইপার লিঙ্ক আছে। হাইপার লিঙ্ক ক্লিক করে আমি কি করলাম, বাংলা যেটা আছে না পিডিএফ, এটারে ক্লিক করে আমি ওকে দিলাম। এখন দেখছো নি, এখন দেখো এটা কালার চেঞ্জ হয়ে গেল, কালার চেঞ্জ হচ্ছে না? এখন আমরা কন্ট্রোল গেট লোকেশন, এখন আমরা অল্টে চেপে আমরা কার্সরটা এখানে নিলে কিছু হবে না, কিন্তু অল্টে চাপ দিলে, অল্টে চাপ দিয়ে যদি আমরা এখানে লেফটে ক্লিক করি তাহলে ওই ফাইলটা ওপেন হবে। কোন ফাইলটা আমার অনুমতি চাচ্ছে যে ফাইলটা ওপেন করবো কিনা, আমি ওকে দিলাম, ওই ফাইলটা ওপেন হয়ে গেছে। সবাই দেখতেছো নি? বাংলা ফাইলটা ওপেন হলো না, দেখতেছো নি? এটা হচ্ছে হাইপার লিঙ্ক। শেষ ঘটনা, শেষ পড়ে নিও এটারে। ওই যে আমি আমার এইটা এই ফাইলের নাম কি তুমি পড়ে দেখো, লেভেল 3 কোয়েশ্চেন। এখন আমি চাচ্ছি যে এইখানে যখন আসবে তখন আমি মানে যাকে আমি দেখাবো আর কি, তোমাদেরকে দেখাচ্ছে না, আমি যে এইখানে আসার পরে আমি একটা নতুন ফাইল ওপেন করতে যাচ্ছি। তাহলে আমি নতুন ফাইল ওপেন করতে হলে আমাকে এখানে মিনিমাইজ করতে হবে, তারপর ফোল্ডারে খুঁজে বার করতে হবে না? তো এইটারে সহজ করার জন্য, কারণ আমি জানি যে আমাকে এই সময় এই ফাইলটা দেখাতে হবে, তাহলে আমি আগে থেকে রেডি করে আনছি, এটাকে হাইপার লিঙ্ক করছি। এখন জাস্ট আমি এখানে অল্টে চাপ দিয়ে ধরে ক্লিক করলেই ওই ফাইলটা যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারে আমার যাওয়া লাগতেছে না, ওখান থেকে অটোমেটিক ওপেন হয়ে গেছে।
তাহলে এটা কি সহজ হলো নাকি না ফোল্ডারে গিয়ে খুঁজে বের করা সহজ হইব? কারণ সব অডিয়েন্স বইছে আসছে, এখন এদেরকে আমি বসাই রেখে আমি ফোল্ডার খুঁজতেছি পাইতেছি না, কারণ ফোল্ডার স্বাভাবিক অনেক ফোল্ডার না, তো এটা তখন তাহলে এটা তখন এই যে গুরুত্ব হারিয়ে ফেলে, মিটিংয়ের গুরুত্ব হারিয়ে ফেলে। কথা বুঝছেন? তাহলে সবগুলোর কিন্তু প্রয়োজন আছে। ওকে, পরের কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর ক্রিয়েটিং হাইপারলিঙ্ক? কন্ট্রোলকে এটা দেওয়া হয়, তুমি একটা শব্দকে সিলেক্ট করলা, সিলেক্ট করে কন্ট্রোলে চাপ দিয়ে কেতে চাপ দিলা, ওইভাবে হাইপারলিঙ্ক তুমি ফাইল, শুধু এই ফাইল না, তুমি চাইলে লোকেশন পাল্টেও তুমি যে কোনো একটা লোকেশনে গিয়ে ফাইল দিতে পারো। বুঝছো নি কথাটা? এইটা দেখাই দিলাম। হোয়াট ডাজ দ্য কোলেট অপশন ইন প্রিন্টিং সেটিং ডু? এটা কিন্তু বাংলা পড়ছো, মনে আছে যে একাধিক কপি প্রিন্ট করার সময় ধারাবাহিক বজায় রাখে, এটাকে কোলেট, বুঝতে পারছো? আর কোলেট অপশন না থাকলে সেটা ধারাবাহিক থাকবে না। তাহলে এখানে ইংলিশ জাস্ট ওইটাকে ইংলিশ করছি। ইট অ্যারেঞ্জ প্রিন্টেড কপি, প্রিন্টেড কপিগুলোকে অ্যারেঞ্জ মানে কি সাজায়, ইন সিকোয়েন্সিয়াল ধারাবাহিক অর্ডারে। হোয়েন ইউ প্রিন্টিং মাল্টিপল কপিজ অফ এ ডকুমেন্ট, যখন তুমি মাল্টিপল কপি প্রিন্ট করতে যাইবা তখন ওই কপিগুলোকে ধারাবাহিক সাজিয়ে রাখে কে? কোলেট। তাহলে এইটাই একটা লাইন, দেখো একটা লাইন তুমি যদি মনে না রাখতে পারো তাহলে তো হইল না। এখানে দেখো তুমি সব, যেমন মনে করো তুমি সিকোয়েন্সিয়াল শব্দ যদি অর্থ না বুঝো তাহলে এই পুরো বাক্যটা কি তুমি বুঝবা? আর পুরো বাক্যটা না বুঝলে এটা তোমার মনে থাকবে? তুমি কি ব্রেন তোমার এরকম? সম্ভবই না। মানুষের ব্রেন হচ্ছে যেটা বুঝতে পারে সেটা আজীবন মনে রাখতে পারে, আর যেটা বুঝতে পারে না সেটা মনে করো যে হাইটা যাবে 2 মিনিট পরে ভুলে যাবে। বুঝছো নি কথা? সেই জন্য যা কিছু পড়ো বুঝে পড়বা। পরে কোয়েশ্চেনটা এটাও তোমরা জানো উত্তর। হোয়াট ডাজ দ্য ডুপ্লেক্স প্রিন্টিং অপশন অ্যালাউ ইউ টু ডু? ডুপ্লেক্স প্রিন্টিং অপশন তোমাকে কি করতে অনুমতি দেয়? উভয় পেজে প্রিন্ট করতে অনুমতি দেয়। তো এইটারে যদি তুমি নাও পড়ো ইংলিশে, ইট অ্যালাউ প্রিন্ট বোথ পেজ, জাস্ট এতটুকু লিখলেও তো মার্ক দিয়ে দেয়। অ্যালাউ মানে কি? অনুমতি দেয় প্রিন্ট করতে বোথ পেজ, বোথ সাইড অফ এ পেজ। হয়তো গ্রামাটিক্যাল টুকটাক তুমি অক্সিলারি ভার্ব মিস করছো, এগুলো তো পুরো মার্ক কাটবে না। কথা বুঝছো নি? বাট এখানে কীভাবে একটু লিখছি, এটি এনাবল দিতে পারো, অ্যালাউ দিতে পারো, যে শব্দ তোমার ভালো লাগে। বুঝছো নি? ইট ইনেবল প্রিন্টিং অন বোথ সাইড অফ দ্য পেজ, একটা পেজের উভয় দিকে প্রিন্ট করতে সাহায্য করে। আচ্ছা, পরে কোয়েশ্চেন দেখো, নেম টু টাইপিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন বাংলা। 2টা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম বলো। এখানে বলছে মানে বাংলা লেখা যায় এরকম 2টা সফটওয়্যার নাম বলো। এই ধরনের কোয়েশ্চেনে তোমরা ফন্টের নাম দিয়ে দেয়। ফন্টের নাম তো আলাদা, ফন্ট কি সফটওয়্যার? তাহলে এটা একটু বুঝতে হবে। প্রশ্ন আসলেই হুট করে লেখা দিবা তা না, প্রশ্নটা নিয়ে চিন্তা করতে হবে, এটা কি ফন্টের নাম বলছে নাকি সফটওয়্যারের নাম বলছে। কথা বলছো? তাহলে কি সফটওয়্যার যেহেতু বলছে তাহলে বিজয় আসবে, অব্র আসবে, সুতরাং এমজি আসবে নি, নিকোষ আসবে না, কারণ নিকোষ সুতরাং এমজি কি সফটওয়্যার? ফোন। ওকে, এখন যদি আমি বলতাম 2টি ফন্টের নাম বলো বাংলা, রাইট টু টাইপ ইন ফন্ট ইন বাংলা, তাহলে কি আসতো? নিকোষ, সুতরাং এমজি, নির্মালা, আরও যা আছে। ওকে, বুঝতে পারতে হচ্ছে ব্যাপার। হোয়াট ইজ দ্য শর্টকাট ফর রিপ্লেস কমান্ড? রিপ্লেস কমান্ডের শর্টকাট কি? কন্ট্রোল-H। আমি কন্ট্রোলে চাইপে H চাপ দিলাম, তারপরে বললো তুমি কি রিপ্লেস করতে চাও। আমরা রিপ্লেস করবো হট। কি রিপ্লেস করবো? WHAT, হটকে রিপ্লেস করবো আমরা কুল দিয়ে। কি প্রথমে আমরা এটা খুঁজে বার করি, ফাইন। তো ফাইন এই যে পাই গেছে। এখন এটা যদি আমরা রিপ্লেস করতে যাই, মনে করো কুল মানে ঠান্ডা, হট যদিও ওই হট না, এখন রিপ্লেস দিয়ে যাবো। রিপ্লেস দেখছো নি, ওইটা রিপ্লেস হয়ে পরেটাই গেছে, দেখছো? রিপ্লেস হয়ে কুল হয়ে গেছে, দেখছো নি? পরে রিপ্লেস দিব, এটাও কুল হয়ে গেল। মানে জিনিসটা বুঝতে পারছো? তাহলে এখন এটা তো আমরা করবো না, আমরা মানে ঠিক করবো কেমনি? কন্ট্রোল-Z আনডো, শেষ। তাহলে এখন আমরা কোথায় ছিলাম? এটা আমাদের কোথায় আনবো? আচ্ছা, কন্ট্রোল-Hটা কোথায় ছিল? কত নম্বর? হ্যাঁ, আচ্ছা। পরে কোশ্চেনটা দেখো, রাইট ডাউন, এটা হচ্ছে কোনটা? আচ্ছা, এটা তো হচ্ছে যে গঞ্জের যে যুক্তবর্ণ, এরকম কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। বিজয়ের যুক্তবর্ণগুলো কোন কোন অক্ষর নিয়ে গঠিত, এটা কিন্তু মানে প্রায় সময়ই পরীক্ষা আসে এনএসবি। সুতরাং এটা একটু নজর দিবা। যেমন এই যুক্তবর্ণটার জন্য, এই যুক্তবর্ণ জন্য হচ্ছে কোনটা? ইও আর বর্গীয় জ। এটা কোনটাই ব্যবহার করতে হয়? যে গঞ্জ, ঠিক আছে না? ইও বর্গীয় জ।
তারপর রাইট ডাউন এই যে এই যুক্ত বর্ণ এটা ইও চ। হ্যাঁ ওটা তো আমরা বিজয় পড়ছি না, ওইটা আসবে আসবে যে এটা না আইবে না তো আসবেন তো আসে নাই তাহলে। আচ্ছা এগুলো আসলে একটা আসে বুঝলে না, তো আসবে না এটা। এরপরে কোশ্চেন দেখো, রাইট ডাউন এটা পঞ্চমের যে যুক্ত বর্ণ, পঞ্চমের যুক্ত বর্ণে কি আছে ইও চ। আর ব্রাহ্মণের যে ইয়াটা এর যুক্ত বর্ণে কি আছে হম। পরীক্ষার যুক্ত বর্ণে কি আছে কস, ক প্লাস স, ঠিক আছে নি? তাহলে এরকম আরো টুকটাক পাইলে দেবো না। আচ্ছা পরে কোশ্চেন আছে, হোয়াট ইজ ড্রপ ক্যাপ ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে ড্রপ ক্যাপ কি? ড্রপ ক্যাপ তোমরা ব্যবহার করছো না? ড্রপ ক্যাপ হচ্ছে, আমি একটু পড়ে শোনাই। ড্রপ ক্যাপ ইজ এ বিগ ফার্স্ট লেটার at the start of a paragraph in Microsoft Word. Microsoft Word এ যে কোনো একটা প্যারাগ্রাফের প্রথম অক্ষরটাকে বড় করে প্রদর্শন করাটা হচ্ছে ড্রপ ক্যাপ। মনে করো আমি এই ডিটাকে আমি দেখো, এগুলো তো সবগুলো লেটার একই ফন্টে আছে, একই সাইজে আছে, সাইজ হচ্ছে 12, সাইজ হচ্ছে কত 12। এখন আমরা যাকে একটা ডিজাইন করতে চাই, তাহলে ডিটাকে আমরা ধরবো, ধরে আমরা ড্রপ ক্যাপটা কোথায় আছে, কার আন্ডারে আছে মনে আছে নি? ইনসার্টে নি, দেখো তো খুঁজে বার করো তো এই যে ড্রপ ক্যাপ দিলেই তা এই যে কোনো একটা ডিজাইন আছে, আমি যেটা এইটা দিলে দেখছো নি নগদে তার ডিটা কি হলো ড্রপ ক্যাপে। একটা জিনিস খেয়াল করো, ড্রপ ক্যাপে কিন্তু 3টা লাইন সে বাই ডিফল্ট 3টা লাইনকে সে ক্যাপচার করে, বুঝছো নি কথাটা? মানে ড্রপ ক্যাপে প্রথম অক্ষরটা কয়টা লাইনের সমান হবে? 3টা লাইনের সমান হবে, কিন্তু ডিটা কি হবে প্রথম লাইনে তো বোঝাই যায়। পত্রিকাতে থাকে না, বিভিন্ন ম্যাগাজিনে এরকম থাকে কিনা দেখছো কিনা জানি না, তো একটু দেখাই দিলাম, আশা করি বুঝতে পারছো। করা যায় ম্যানুয়ালি তখন করতে দিব, ওটা দরকার নেই, এই যে ড্রপ ক্যাপ অপশন আছে। আচ্ছা এখন আমরা দেখি হোয়াট ইজ ইনডেনশন। ইনডেনশন কি? ইনডেনশনটা হচ্ছে দেখো, ইনডেনশন রেফার মানে বোঝায়। রেফার মানে কি এই তোমরা বুঝতেছো নি? ইনডেনশন রেফার টু দ্য স্পেসকে বোঝায় লেফট at the beginning of a paragraph. একটা প্যারাগ্রাফের শুরুতে যে গ্যাপটা লেফট থাকে মানে বাকি থাকে সেইটাকে বোঝায় স্পেস লেফট এট দ্য বিগিনিং অফ দ্য প্যারাগ্রাফ। সরি, একটা প্যারাগ্রাফের বাম দিকে, লেফট মানে কি বাম দিক না, লেফট এই শব্দটা বাক্য অনুযায়ী এটার অর্থ পাল্টে যায়। আমি প্রথমে যে অর্থ বলছি বাকি, এটা কিন্তু ওই অর্থ মনে করছিলাম, বাট এখন দেখলাম এটা বাকি হবে না, এটা হবে কি, এটা হচ্ছে বাম। লেফট শব্দটা কিন্তু বাক্যের ইয়া অনুযায়ী অনেক অর্থ পাল্টে যায়, বাট এখানে অর্থ কিন্তু বামেই আছে। এখানে অর্থটা কি আছে? এই তুমি একটু কাছে আসলে তো ভালো, আমার তো খেয়াল আসো। তুমি একটু সামনে আসো, চেয়ার নিয়ে সামনে আসো, তোমরা একটু সামনে আসো, তাহলে ওই কি মনোযোগও থাকলো, আর আমারও গলার সাউন্ড একটু কম, প্রেশার অনেক প্রেশার তো। একটু চেয়ার নিয়ে আসো, সমস্যা নেই, একটু আসো, তুমি আসো। কার্তিক মানে কি, তুমি যদি এইটাতে পাস করো, এটাতে এনএসডি একটা এনএসডিতে এই অপশনটা কিন্তু খুবই কঠিন, আর এখানে কোনো ছাড় নাই। হ্যাঁ, চাকরিতেও কাজে লাগবে, আবার এই পরীক্ষাতেও প্র্যাকটিক্যালি একটু ভুল হইলে এটা হয়তো বা মিনিমাইজ করে, কিন্তু এখানে ফেল করলে তো এটা তো বোর্ডে যাবে, এটা তো বলছে আগে, সেজন্য একটু মানে পড়াচ্ছে আবার। হোয়াট ইজ ইনডেনশন? তাহলে দেখো বাক্যটা কত ইজি ওয়ার্ড। ইনডেনশন রেফার বোঝায় টু দ্য স্পেস লেফট অ্যাট দ্য বিগিনিং অফ এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের বাম দিকের, প্যারাগ্রাফের শুরুতে বাম দিকের খালি জায়গাকে বোঝায় ইনডেনশন। হ্যাঁ, তাহলে এখন ইনডেনশনটা কোথায়? আমি যেমন এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনডেনশনটা কোথায় আছে? কোথায়? হ্যাঁ, এইটাকে জাস্ট একটু টান দিলেই, হ্যাঁ এইভাবে সরে গেল, এই হচ্ছে ইনডেনশন। যতটুকু লাগে, তাহলে দেখো বাম দিকে খালি জায়গা বেরোইল না, এইটাই। তাহলে আমি আবার এখান থেকে আমার লাগবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে বাই ডিফল্ট ভাবে এরকম থাকলো। হ্যাঁ, একটা মার্জিন, এই যে মার্জিনের ভিতর চলে গেছে, একটা মার্জিন, একটা হচ্ছে মার্জিন,
এই থাকলো মার্জিনটাই ব্যতীত না, মার্জিন মার্জিন হলো পুরো পেজের জন্য, ইন্ডেন্ট হলো তুমি যে কোনো লাইনে আর এই উপরেটা হচ্ছে রোলার, উপরেটা হচ্ছে রোলার। ডান দিকে তো লাগে না, ইন্ডেন্টেশন তো প্যারাগ্রাফ বোঝানো জন্য। তোমার প্যারাগ্রাফ কি বামে খালি থাকে না ডানে খালি থাকে? করা যায় বাম দিকে, এই যে ডান দিকে তো খালি আছে, অ্যালাইনমেন্ট দিতে হবে। ওই যে শোনো, ইন্ডেন্টটা মূলত ঝুলাই রাখা, ওইটা ঝুলাই রাখা, কথা শুনবো না, ঝুলাই রাখা, ওই মাটি থেকে একটু ঝুলাই রাখা, এটাই মূলত। তাহলে এই যে আমরা ডান বামে সরাইতে পারতেছি, এইটাই আর কি, সব ধরা যাবে মার্ক করে। আচ্ছা, পরে দেখো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, এটা পারবা, তার সঙ্গে একটু পড়ে শোনাই। সাবস্ক্রিপ্ট ইজ দ্য টেক্সট দ্যাট ইজ রিটেন স্মলার, ছোটোভাবে লেখা হয়, অ্যান্ড পজিশন স্লাইটলি বিলো দ্য নর্মাল লাইন, নর্মাল লাইনের থেকে একটু নিচের দিকে এটা পজিশন থাকে। H2O এটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট, আর উপরে যেটা থাকে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট তো তোমরা জানোই, এই যে সাবস্ক্রিপ্ট, এই যে সুপারস্ক্রিপ্ট। Superscript is the text that is written smaller, ছোটভাবে লেখা হয়, and position slightly above the normal line. Normal line হতে একটু উপরের দিকে ব্যবহার করা হয়, যেমন a plus b whole square, x square, এই যেগুলো দেখতেছ। পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ ফন্ট? গিভ সাম ইংলিশ অ্যান্ড বাংলা ফন্ট নেই। ফন্টের সংজ্ঞাটা দেখো, ফন্ট রেফার বোঝায় টু দ্য স্টাইল, সাইজ and appearance of text in a document. একটা ডকুমেন্টের টেক্সটের স্টাইল, সাইজ এবং অ্যাপারেন্স মানে কি সৌন্দর্য, মানে অ্যাপারেন্সটা কী হবে? গেট আপ, মানে সময় ইংলিশে বাংলা অর্থ মনে পড়ে না। অ্যাপারেন্স মানে কি? মানে ডিজাইন আর কি, ডিজাইন কেমন হবে সেটা বোঝায়। ওকে, ইট ডিটারমাইন হাউ দ্য ক্যারেক্টার লুক হোয়েন ডিসপ্লে অর প্রিন্ট। এইটাই নির্ধারণ করে যে ক্যারেক্টারটা তুমি যখন প্রিন্ট করবা বা প্রদর্শন করবা তখন দেখতে কেমন লাগবে। এখন দেখো আমাদের এই যে যত লেখা আছে সেগুলো দেখতে কেমন, টাইম নিউ রোমান, কিন্তু এগুলোকে সিলেক্ট করে যদি আমি এরিয়ালে দিই এটা কিন্তু আর একই রকম দেখতে লাগবে না। যেখানে এরিয়ালে দিক খেয়াল করো, চেহারা কিছু না কিছু পরিবর্তন হবে, হয়তোনি পরিবর্তন, পুরাই পরিবর্তন হয়ে গেছে, সৎ ভাই হয়ে গেছে। ধরে আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা পরিবর্তন করলাম। এখন বলছে কিছু ইংলিশ ফন্টের নাম দাও, এরিয়াল, টাইম নিউ রোমান, ক্যালিব্রি, ভার্ডানা, কোরিয়ার নিউ। বাংলা ফন্টের নাম তো জানোই, সুলাইমান লিপি, নিকোশ, সুতনিয়ানজি। বাংলা নাম শুধু বাংলা ফন্ট আছে, সোনার বাংলা, এটা মিস গেছে, গুড। সোনার বাংলা, নিকোশ, কালপুরুষ। পরে কোশ্চেন, রাইট ডাউন সাম ইউনিকোড ফন্ট নেই। কয়েকটি ইউনিকোড ফন্টের নাম লেখো। নিকোশ, সুলাইমান লিপি, কালপুরুষ, মুক্তি, ভিরিন্দা, সোনার বাংলা, এগুলো হচ্ছে ইউনিকোড। না, সুতনি এমজি কিন্তু ইউনিকোড না। ইউনিকোড হচ্ছে তোমার মানে কি, যে তুমি যখন ওয়েবসাইট ভিজিট করো, বাংলা লেখাটা তুমি যেমন দেখতে পারতেছো, আগে কিন্তু এই বাংলা লেখা দেখার জন্য ওয়েবসাইটে ব্রাউজারে ফন্ট ডাউনলোড দিতে হতো। যখন ইউনিকোড আবিষ্কার হলো তখন তোমার আর ফন্ট ডাউনলোড করতে হয় না, অটোমেটিক দেখা যায়। ইউনিকোডটা হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে উপস্থাপন করার জন্য একটা সিস্টেম। কথা বুঝছো নি? তাহলে ইউনিকোডের সীমানা আছে, ইউনিকোডের স্লট এখনও খালি আছে। ইউনিকোডের হচ্ছে 2^16, মানে 65,000। 2^16 কত হয়? 65,560 না যত আসে আর কি ক্যালকুলেটারে, অতগুলো লেটার তুমি রিপ্রেজেন্ট করতে পারবে। কথা বুঝছো নি? তো এর মধ্যে দেখো, বাংলাতে আছে 50টা লেটার, ইংলিশে আছে 26টা, ইন্ডিয়ান উর্দুতে কয়টা আছে, হিন্দিতে কয়টা আছে আমি জানি না, চাইনাতে আছে মনে করো আরও 50টা। তো সব মিলাইয়ে এখনও ইউনিকোডে 65,000 ফিল আপ হয় না। কথা বুঝছো নি? আরও জায়গায় খালি আছে। যখন যেটা দরকার হয় তাদের একটা সংস্থা আছে, ওখানে গিয়ে যোগাযোগ করে, বাংলাদেশ যোগাযোগ করছে, পরে বাংলাদেশে তারা অ্যাড করছে। যখন তুমি অ্যাড করে ফেলবে তখন তুমি সারা পৃথিবীর মানুষ তোমার ভাষা না বুঝলেও তোমার ভাষা দেখতে পারবে। ইউনিকোড তো সবার ক্ষেত্রে ওইটাই হচ্ছে আর দ্বিতীয় লেখলে কি হবে, দ্বিতীয় তুমি লিখতেছো এটা হলো বাংলা ইংরেজিতে ট্রান্সফার করে নেবে, ট্রান্সলেট করে নেবে। যখন তুমি বিদেশে কারো কাছে পাঠাও ওইখানে এটা বাংলা জায়গা।
আর হ্যাঁ। অব্রত লেখটা ভাঙে না, ওই ইউনিকোড হলো ওইটা ভাঙবে না। বিশ্বের যে কোনো ভাষায় সে ওপেন করবে থাকবে, আর তুমি ভিতরে রেখে দিলা আরেক মোবাইলে গেলে দেখবো ভাঙে। ওই যে গোল গোল চিহ্ন। মূল বিষয় বিষয়টা বুঝছো, এই কারণে ইউনিকোড থাকে। আর সারে ওটা মানে সব দেশেরই ওই একটু ওই বাংলিশ টাইপের কোনো কিছু আছে, মানে সব দেশে এরা সব দেশে ইংলিশ ব্যতীত বাকি দেশের ভাষা তার ইংলিশ না, তাদের তো আইকন ইংলিশে লেখলে তো তারা দেশে দেখাইবো না, যেরকম আমরা দেখাই। ইংলিশে লিখতে তো না, ইংলিশে লিখতে তো দেখাবে। তুমি ইংলিশ ব্যতীত অন্য কোনো ভাষার কথা বলতেছো, ইংলিশ নিয়ে তো কোনো সমস্যা নাই। না, কিন্তু আমরা ওয়ার্ডগুলো তো ইংলিশ ইউজ করতেছি না আমরা লেটারগুলো অনেক সময় চাইনিজে হয়ে যায়, হ্যাঁ। এমন ভাষা বোঝাও না, এরকমও হয়, ওইটা ভাঙা থাকা বলে। কিন্তু ইউনিকোড হইলে এই আর রূপান্তর হইবে, ঠিক আছে। আচ্ছা, রাইট ডাউন টু আস্কি ফন্ট নেম। দুইটা আস্কি ফন্টের নির্দিষ্ট ফন্ট আছে ইউনিকোড, হ্যাঁ ফন্ট আছে, যে নিকো, সুলাইমান লিপি, কালপুরুষ, মুক্তি আর কি, মুক্তি, ভেড়ান, সবগুলো কি বাংলা ক্ষেত্রে? এগুলো সব বাংলাটাই দিছি ইউনিকোড, বুঝছো নি। তারপরে ইংলিশেও আছে ইউনিকোড, জাপানেও আছে, চাইনিজও আছে। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজের তো ফন্ট আমার জানা নাই, এটা সার্চ দিলে পাইমু ইউনিকোড অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, সার্চ দিলে সমস্যা কি। আচ্ছা পরেরটা যাই, রাইট ডাউন টু আস্কি ফন্ট নেই। এই যে আস্কি যে ফন্ট নেই, যেমন সুতনি এমজি আরে কি আনন্দ, এই ফন্টে তুমি যদি লেখো তাহলে তোমার এই লেখা আমি এই ফাইলটা তোমার কম্পিউটারে দিলাম। এখন তোমার কম্পিউটারে আমি আনন্দতে লিখছি, কিন্তু তোমার কম্পিউটারে আনন্দ নাই, তাহলে তুমি আমার লেখা বুঝবা না, একেবারে ভেঙে ভেঙে একেবারে অন্য অন্য বক্স হয়ে আসবে। কিন্তু আমি ইউনিকোডে লিখলে কি হবে, কারণ তোমার কম্পিউটারে ইউনিকোড আছে বাই ডিফল্ট, তুমি যখন ওএস সেট আপ দিবা তখনই ইউনিকোড আছে। সুতরাং আমি ইউনিকোডে যদি লিখি, তোমার কম্পিউটারে ফন্ট থাক বা না থাক প্রদর্শিত হবে। জিনিসটা যদি বুঝতে পারো, এইটাতে যদি বুঝতে পারো তাহলে বুঝে গেছে, ঠিক আছে। ওকে, হোয়াট ইজ RGB? RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু। RGB ইজ এ ওয়ে টু মেক কালার বাই মিক্সিং রেড গ্রিন ব্লু লাইট। মানে রেড গ্রিন ব্লু এইগুলো মিলে তুমি সর্বোচ্চ কতগুলো কালার তৈরি করতে পারবে জানো নি? 16 মিলিয়ন। ইয়েস, 16 মিলিয়ন কালার তৈরি করা যাবে, বা 16 এরকমই আর কি। মানে এত কালার, মানে সাদাই আছে, মানে সাদা কালারই আছে মনে করো 1000, কালো কালারই আছে আরো এরকমই 10,000। আচ্ছা পরে কথা হলো, আমারও কালার নিয়ে একটু সমস্যা, কালার বুঝি না। হোয়াট ইজ, একটু খেয়াল করো, হোয়াট ইজ টেসারার? টেসারার কি? এ টেসারার ইজ এ টুল, একটা টুল দ্যাট শোজ সিনোনিয়াম অ্যান্ড সিমিলার ওয়ার্ড। মানে কি, ওই যে বাংলা পড়েছিলাম যে সমার্থক শব্দ এবং সমুচ্চারী শব্দগুলো দেখায়। এটা লাগবে না। টেসারাসটা কোথায়? ভিউতে আছে, ভিউতে গিয়ে স্পেলিং অ্যান্ড গ্রামারটা কোথায়? রিভিউ কোথায়? রিভিউতে গিয়ে এই যে টেসারা, যেমন এটা সহজের টেসারা কি তা দেখতাম চাই যদি, এই দেখো সহজের টেসারা ডিসপ্লে আছে, এই সবগুলোই আর কি। এই হচ্ছে তোমার, তুমি যে কোনো ডিসপ্লে নিতে পারো, সহজের পরিবর্তে আমি ডিসপ্লেটা এখানে নিতে পারবো। দ্যাট ডিসপ্লে, দ্যাট সোজা যে মিনিংটা, সেটার সিনোনিম কি? ডিসপ্লে, একই অর্থ বোঝে। সিলেক্ট করে তো আসলো না, নাহলে টাইপ করে লিখবো। সিলেক্ট করে তো আসার কথা, এক্সিবিশন না না, সিলেক্ট করছে স্যার দেখাচ্ছে, কিন্তু ওই লেখাটা লিখতে হবে মনে হয়। ইনসার্ট না, শব্দ বারবার আছে এই জন্য। হ্যাঁ, এই যে ডিসপ্লে, শোর পরিবর্তে ডিসপ্লে চলে, কন্ট্রোল জেড, হ্যাঁ কন্ট্রোল জেড দিলাম। তাহলে এক লাইনের শব্দ, টেসারার ইজ এ টুল, একটা হাতিয়ার, দ্যাট শো সিনোনিয়াম অ্যান্ড সিমিলার ওয়ার্ড। সিনোনিয়াম ওয়ার্ডগুলো শো করে। কথা বলো না। হোয়াট ইজ মেইল মার্জ? মেইল মার্জ কি? এটা তো করছি আমরা কাজটা। মেইল মার্জ ইজ এ ওয়ে টু সেন্ড দ্য সেম লেটার, একই লেটার অর ইমেল টু মেনি পিপল, অনেক লোকদের, উইথ দেয়ার ওন ডিটেলস, তাদের সম্পূর্ণ ডিটেলস অনুযায়ী। হ্যাঁ, আমরা একটা লেটারকে অনেক ব্যক্তির কাছে বা অনেক ইমেলে পাঠাতে পারি, হ্যাঁ বিভিন্ন নামে, বিভিন্ন পার্সনের কাছে। তো মেল মাস তো আমরা করছি, তাই না? হোয়াট ইজ কাভার পেজ? এ কাভার পেজ ইজ দ্য ফার্স্ট পেজ অফ এ ডকুমেন্ট। একটা ডকুমেন্টের প্রথম পেজ হচ্ছে কাভার পেজ। দ্যাট শোজ দ্য টাইটেল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেখায়। তুমি যে বইটা পড়ো,
বইয়ের উপর একটা মলাট থাকে না, পদার্থবিজ্ঞান বই উচ্চ মাধ্যমিক, এইটা হচ্ছে কাভার পেজ। এরপরের থেকেই তোমার থাকে কি বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন তথ্য থাকে, এগুলো থাকে। ওকে, হ্যাঁ কাভার পেজ। অথবা তুমি একটা সিভি তৈরি করতেছো, তারও তুমি কি করতে পারো, কাভার পেজ দিতে পারো। বুঝতে পারছো নি? How to insert blank page? To insert a blank page in Microsoft Word, go to the insert tab, clean blank page. Insert tab গিয়ে আমরা যদি blank page ক্লিক করে একটা নতুন একটা blank page তৈরি হবে। What is formatting in Microsoft Word? Microsoft Word এ ফরম্যাটিং কি? ওই যে লেখাকে আমি লাল করছি এবং লেখার সাইজ বড় করছি, ঠিক না? এটাই হচ্ছে ফরম্যাটিং। এখানে ফরম্যাটিং আসছে না আমার এখানে। তাহলে দেখো, ফরম্যাটিং ইন মাইক্রোসফট ওয়ার্ড মিন বুঝায় চেঞ্জিং দ্য লুক অফ টেক্সটের চেহারা বুঝায়, লাইক ইট সাইজ। যেমন লাইক মানে কি, এখানে লাইক করতে কি, এখানে কি লাইক করতে পছন্দ করা, এখানে লাইক করতে যেমন, তাহলে বাক্য অনুযায়ী তোমার শব্দের অর্থ চেঞ্জ হয়েছে, এটা আমি বলছিলাম একটু আগে। তা লাইক যেমন, ইট সাইজ, কালার অর স্টাইল, সাইজ কালার এবং স্টাইল পরিবর্তন করা বোঝায়। হাউ টু সেট পাসওয়ার্ড ইন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট? To set password in Microsoft Word document, go file, info, protect document, encrypt with password. এটা তো তোমরা এখন পরিচিত, এটা দেখাইতে হবে। আমি যাব ফাইলে, যাব ইনফোতে, যাব তারপর প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করব, তারপর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে গিয়ে আমি যদি আমার পাসওয়ার্ড দিয়ে 1 2 3 4 ওকে দিয়া আবার আমি কি করলাম 1 2 3 4 দিয়ে ওকে যদি দিই তাহলে পাসওয়ার্ড লেগে যাবে, আমরা ক্যান্সেল দিই, পাসওয়ার্ড দিতে যাচ্ছে না। হ্যাঁ, পরে সেভ দিতে হবে। তাহলে এটা তো পারবা, তাই না? How to add footnote in a document of Microsoft Word? Microsoft Word এ তুমি কিভাবে ফুটনোট অ্যাড করবা? তাহলে দেখো, to add footnote, go to the reference থেকে insert footnote and type your note at the bottom of the page. তাহলে বটম অফ দ্য পেজে কার্সর রাখতে হবে, এখানে অবশ্য আমার জায়গা নাই, কার্সর রেখে রেফারেন্সে যেতে হবে, রেফারেন্সে গিয়ে দেখো তো ফুটনোটটা কোথায়, ইনসার্ট ইননোট তো পাইলাম, ফুটনোট আছে অবশ্যই, নেক্সট নোট, ইনসার্ট ফুটনোট, ঠিক আছে নি? ফুটনোট দিলে আমি এখন ফুটনোট লিখতে পারবো, বুঝতে পারছো? তাহলে কন্ট্রোল জেড, আমার তার ফুটনোট লাগবে না এখানে। ফুটনোট তো তোমরা পড়ছো, কেমিস্ট্রি বইতে পড়ছো না? নিচের দিকে অনেক তথ্য দেয়, বিজ্ঞানীর তথ্য, বিজ্ঞানীর জন্ম মৃত্যু। হ্যাঁ, ও মানে ওই যে মনে করো কোনো একটা অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এটা ব্যবহার করে, এটা আসলে মাঝে মধ্যে লাগে। পরে কোশ্চেনটা দেখো, কোথায় কত নম্বরে ছিলাম আমরা? ফুটনোট কোথায়? হ্যাঁ, ওয়ার্ড ডকুমেন্ট, হাউ টু পাসওয়ার্ড, ফুটনোট এই যে এটা। আচ্ছা, হাউ টু সেভ এ ডকুমেন্ট ইন পিডিএফ, এটাও পারো। ফাইলে গিয়ে সেইভে গিয়ে চোজ পিডিএফ চুজ করতে হবে, তাই না? এটা করছো না? তারপরে কোশ্চেনটা দেখো, হাউ টু চেঞ্জ এ ডকুমেন্ট ভিউ ইন মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট ভিউটা তুমি কীভাবে চেঞ্জ করতে পারবা? গো টু দ্য ভিউ ট্যাবে যাবা, পিক এ ভিউ অপশন লাইক রিড মোড, প্রিন্ট লেআউট মোড, ওয়েব লেআউট মোড। আমাদের এখন যে মুডটা আছে এই মুডটা হচ্ছে কোন মুড বলো? রিড মোডে আছে। আমরা কোন মোডে আছি? রিড মোডে। তাহলে আমরা ভিউতে যাই, আমরা প্রিন্ট লেআউট মোডে আছি। তাহলে প্রিন্ট লেআউট মোডে থাকলে আমি এডিট করতে পারবো, রিড মোডে থাকলে মেবি এডিট করা যাবে না, খালি দেখাইবে। হ্যাঁ, তারপরে এটা নিতে বাইরে যাই, আমার পুরো বাইর করে যায়। আমি সরি না, ভিউতে যাবো, ভিউ অপশনটা থাকবে, আমাকে যেতে হবে প্রিন্ট এডিট ডকুমেন্ট, না প্রিন্ট লেআউট মোড নাই, আমি এডিট ডকুমেন্ট দেবো, আগের অবস্থান চলে আসবে। তাহলে ভিউতে গিয়ে এডিট মোড আছে, তুমি এডিট করতে পারবা না, প্রিন্ট লেআউট মোডে এডিট করতে পারবা, ওয়েব লেআউট মোডেও তুমি সম্ভবত এডিট করতে পারবা, বাট দেখতে তোমার কেমন লাগতেছে, ডিজাইনটা সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, কারণ প্রিন্ট লেআউট মোডে চলে আসলাম। কত নম্বর পড়লাম আমরা? 37, হ্যাঁ 38, 39। হাউ টু চেঞ্জ ডকুমেন্ট ভিউ ইন মাইক্রোসফট, এটা পড়লাম। পরে দেখো, হোয়াট ইজ দ্য ইউজ অফ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কমান্ড ইন মাইক্রোসফট ওয়ার্ড? এটা আমরা অলরেডি বলে দিচ্ছি। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কমান্ড হচ্ছে কন্ট্রোল এইচ দিলাম, এইচ দিয়ে আমি যেটা খুঁজতে চাই সেটা লিখবো, যেটা পরিবর্তন করতে চাই সেটা লিখবো, তারপর রিপ্লেস দিলে রিপ্লেস হবে। আর রিপ্লেস অল দিলে সকলগুলো কি যত শব্দ আছে সবগুলো ওই শব্দ দ্বারা রিপ্লেস হয়ে যাবে, তার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখো কত নম্বর? 41, 41। হোয়াট ইজ দ্য ব্রেক ইন মাইক্রোসফট ওয়ার্ড
অ্যান্ড হাউ টু ইউজ ইট, এটা পরে বলছি, একই প্রশ্ন রিপিট হয়েছে, তাই না? হাউ টু কাউন্ট টোটাল ওয়ার্ড ইন এ ডকুমেন্ট অফ মাইক্রোসফট ওয়ার্ড, এটা খুব ইম্পর্টেন্ট। এইখানে কতগুলো ওয়ার্ড আছে সেটা কাউন্ট করবো কেমনে, এই দেখো এখানে পরে দেখো কতগুলো আছে, 6015। কতগুলো পেজ আছে? 17টা। কত নম্বর পেজে আছি? 9 নম্বর পেজ, শেষ, সব তথ্য এখানে দিচ্ছে। আর এখানে তারা কি লিখছে এটা একটু পরে শোনাই। গো টু রিভিউ ট্যাব, ক্লিক ওয়ার্ড কাউন্ট টু সি দ্য টোটাল ওয়ার্ড। তুমি এখানে তুমি লিখতে পারো যে আমি ডকুমেন্টের বাম দিকের কোনায় থাকে, দেখলেই দেখা যায়, অথবা তুমি লিখতে পারো রিভিউ ট্যাবে গিয়ে ক্লিক ওয়ার্ড কাউন্ট টু সি ওয়ার্ড। রিভিউতে ট্যাবে যাব, ট্যাবে গিয়ে ওয়ার্ড কাউন্ট কোথায়, এই যে ওয়ার্ড কাউন্ট দিলাম, সব দেখাবে। পেজ আমি আমার এখানে আমার পেজ হচ্ছে একটা, আমার পেজে একটা পেজ, একটা কেন ওয়ার্ড 10টা, এটা কোনটা দেখালো? ও আমি তো সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ গুড, ভালো। এখন আমরা যাই রিভিউ ট্যাবে আসি, ওয়ার্ড কাউন্টে দেখি 17টা পেজ, এতটা শব্দ, এতগুলো ক্যারেক্টার, এতগুলো স্পেস, এতগুলো প্যারাগ্রাফ, আর এতগুলো লাইন, 891 লাইন। এটা তুমি গুণে বের করতে গেলে তোমার 1 ঘন্টা লাগতো, তাই না? পরের কোশ্চেনে দেখো, হোয়াট ইজ টেমপ্লেট ইন মাইক্রোসফট ওয়ার্ড? কোনটা কোনটা? প্যারা, ওই যে প্যারা বলতে, হ্যাঁ এতগুলো প্রশ্ন, ওই যে এই দেখো গ্যাপ আছে, হ্যাঁ এত এন্টার দিলেই প্যারা হয়, আর কন্ট্রোল প্লাস এন্টার দিলে প্যারা হবে না। কন্ট্রোল প্লাস এন্টার না শিফট প্লাস এন্টার, দেখে নিই আমি, হ্যাঁ কন্ট্রোল অল প্লাস এন্টার, অল প্লাস এন্টারে প্যারা হয় না, অল প্লাস এন্টার, বুঝছো নি? হ্যাঁ অল প্লাস এন্টারে প্যারা হবে না। আচ্ছা পরে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ টেমপ্লেট ইন মাইক্রোসফট ওয়ার্ড? এ টেমপ্লেট ইন মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ প্রি-ডিজাইন ফাইল দ্যাট হেল্প। প্রি-ডিজাইন শব্দের অর্থ কি বলতে পারবেন কেউ? আগের থেকেই তৈরি করা। তাহলে এ টেমপ্লেট ইন মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ প্রি-ডিজাইন ফাইল, পূর্ব নির্ধারিত ফাইল, দ্যাট হেল্প সাহায্য করে ইউ তোমাকে ক্রিয়েট ডকুমেন্ট, একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে ফাস্টার দ্রুত, উইথ এ স্টাইল অ্যান্ড লেআউট, উইথ এ সেট অফ স্টাইল, একটা শব্দ বাদ দিচ্ছে, উইথ এ সেট অফ স্টাইল অ্যান্ড লেআউট, সেট অফ স্টাইল এবং লেআউট। তার মানে টেমপ্লেট হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটি পূর্ব নির্ধারিত ডিজাইন, যেটা তোমাকে একটা ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করবে খুব দ্রুত, উইথ এ সেট অফ স্টাইল অ্যান্ড লেআউট, সেট অফ স্টাইল এবং লেআউটের মাধ্যমে খুব দ্রুত এডিট করে তুমি সেটা তৈরি করতে পারবা। ওকে, সেজন্য আমরা নেটে গিয়ে, আমরা গুগল ক্রমে গিয়ে যদি আমরা ডাউনলোড দিই টেমপ্লেট, সিবি টেমপ্লেট, TEMPLATE, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের টেমপ্লেট চলে আসবে। ডাউনলোড ফ্রি রিজিউম টেমপ্লেট, এই যে ওয়ার্ড, তুমি এখান থেকে ফ্রি যেটা ডাউনলোড করে খালি তার নামের জায়গায় নাম টাম পাল্টিয়ে তুমি, এই দেখো এইটা, এই জাস্ট টেমপ্লেটটা বোঝানোর জন্য এরকমই থাকবে। তো তোমার এখানে ছবির জায়গায় তুমি ছবি দিবা, এখানে তোমার রিজিউম লেখা দেবো, তোমার নামের জায়গায় নামটা এইসব দিয়ে জাস্ট তুমি রেডি করে ফেলবা, জাস্ট বোঝানোর জন্য এখানে আমি একটু দেখালাম। হাউ টু ইউজ টেমপ্লেট ইন মাইক্রোসফট ওয়ার্ড? মাইক্রোসফট ওয়ার্ডে তুমি টেমপ্লেট কীভাবে ব্যবহার করবা? ওপেন ওয়ার্ড ওপেন করো, ক্লিক নিউ ক্লিক করো, চুজ এ টেমপ্লেট অ্যান্ড দেন স্টার্ট এডিটিং ইউর ডকুমেন্ট। তার মানে মাইক্রোসফট ওয়ার্ডেও টেমপ্লেট আছে, ওপেন ওয়ার্ড, তারপরে কি বলছে, ক্লিক নিউ, চুজ এ টেমপ্লেট, নিউতে দেব, তারপরে আমরা চুজ এ টেমপ্লেট, এই টেমপ্লেটটা নাও নিয়ে ক্রিয়েট, তাহলে ফ্রি না, সামথিং ওয়েন্ট রং হোয়াইল ডাউনলোডিং ইয়ার টেমপ্লেট, ডাউনলোড করতে সময় লাগতেছে, এটা হয়তো ফ্রি না, যেগুলো ফ্রি এগুলো খুঁজে বার করতে হবে। মনে করো এটা নিলে এটা চলে আসবে, ছবির জায়গায় ছবি দেবা, তারপরে যে নাম টাম এগুলো পাল্টে দিলেই এটা তোমার হয়ে গেলো, তাহলে ডিজাইনটা কত দ্রুত হয়ে গেলো, তাই না? এটাই মনে করো, এই ডিজাইনটাই মনে করো এনএসডি পরীক্ষা চলে আসলো, ওরা তো এখান থেকেই ডিজাইন তৈরি করে, কথা বুঝছো নি? এই ডিজাইনটা কি খুব কঠিন নাকি? এখানে একটা শেপ নিচ্ছে, এইখানে শেপ নিচ্ছে, বুঝছো নি কথাটা? সবচেয়ে ইজি ডিজাইন। তারপর মনে করি যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, এগুলো একটা টেমপ্লেট, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, এটা পারবো না যদি পরীক্ষাতে আসে, এনএসডি পরীক্ষাতে আসে, হ্যাঁ এটা নিয়ে কাস্টমাইজ করবা। আচ্ছা দেখি এখানে এনএসডি ডিজাইন আছে না, আইমান সাদিক, আমি তো চেক করি নাই, এর মধ্যে দিকে আসছে ট্রেনিং মার্কেটে থাকতে পারে, আছে
ড্যানি মার্টিনেজ ডানি এটা এন আছে ক্যানভাতে বুঝছি মার্টিনেজ পুরাদানি মাটিদের কানবা আনলে তো তোমার লাভ হবে না, তো ওয়ার্ডে কনভার্ট করতে পারো না, এটা না এত চালাক এত বোকা না। হ্যাঁ আচ্ছা, এখন তারপরে শেষ করি কথা বলো না। হাউ টু চেক গ্রামার অ্যান্ড স্পেলিং ইন মাইক্রোসফট ওয়ার্ড। গো টু রিভিউ স্পেলিং অ্যান্ড গ্রামারে যেতে হইব, শেষ। আচ্ছা, এটার একটু ফর্মে এটার একটু আমি একটু ডিজাইন করি। এই কোশ্চেনটা ডিজাইন বাদ করে দিই, তাই না? 110 তো এটার আমরা 45 দিয়ে রাখি, সমস্যা। তাহলে হাউ টু চেক, হ্যাঁ হয়েছে সমস্যা, কারণ আমি বই বই ঠিক করতাম নাকি। 45 46 শেষ। এরা জমজ। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এখানে গ্রামার চেয়ে মনে করো আমি একটা বানান ভুল করি, ও যে এই দেখো কথা বলো না, ওটা যদি আমি বানান ভুল করলাম, বানান ভুল করলে দেখছো নি রেড কালার আছে। এখন রাইট বাটন ক্লিক করলে আমার কিন্তু এটা দেখাচ্ছে, এটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। এটা হচ্ছে কি স্পেলিং অ্যান্ড গ্রামার, বুঝছো? ওইটা শর্টকাট হইতো বা। আচ্ছা, পরের লাইন দেখো, হোয়াট ইজ হাইপার লিঙ্ক অ্যান্ড বুকমার্ক। হাইপার লিঙ্ক করছি, বুকমার্কটা পড়ি নাই। আচ্ছা, দুইটা একসাথে আবার পড়ি। এ হাইপার লিঙ্ক ইজ এ ক্লিকেবল লিঙ্ক, মানে যেখানে তুমি ক্লিক করতে পারবা। দ্যাট টেক ইউ, টেক মানে তোমাকে নিয়ে যাবে। এখানে টেকের অর্থ হবে কি, তোমাকে নিয়ে যাবে। দ্যাট টেক ইউ, তোমাকে নিয়ে যাবে টু এ ডিফারেন্ট লোকেশন, ভিন্ন লোকেশন নিয়ে যাবে। সেটা হইতে পারে ওয়েব পেজ আর ডকুমেন্ট। তাহলে টেক মানে নেওয়া, আর বাক্যে এখানে তোমাকে কি করতেছে, তোমাকে নিয়ে যাবে, তোমাকে দ্যাট টেক ইউ, যেটা তোমাকে নিয়ে যাবে, বুঝছো নি কথা? এইভাবে ধরতে হইবে। তো এখন যদি এইটাকে যদি ধরতে না পারো, তাহলে কিন্তু তখন তোমার এটা মুখস্থ হবে না। তাহলে দেখো, এই হাইপার লিঙ্ক যে ক্লিকেবল লিঙ্ক, হাইপার লিঙ্ক হচ্ছে একটা ক্লিকযোগ্য লিঙ্ক। দ্যাট টেক ইউ, যেটা তোমাকে নিয়ে যাবে এ ডিফারেন্ট লোকেশন, ভিন্ন লোকেশনে, ওয়েব পেজ আর ডকুমেন্ট, ভিন্ন ওয়েব পেজ অথবা ডকুমেন্টে। তোমরা কি মনোযোগ দিচ্ছ নি? কি করো তুমি? টাইপ করো কেন? পড়াচ্ছি কাছে ব্রেক দেবো, ব্রেক চাইলে বলবা স্যার একটা ব্রেক দেন। তাহলে তুমি যদি না শোনো তাহলে না, এটা শেষ করি, আর বেশি না, মানে ওয়ার্ডটা শেষ করলে টার্গেট মা বেশি না, 63 বেশি না তো, একটু আমরা শেষ করি, তারপর ব্রেক দেবো না। হ্যাঁ, এটা শেষ করে ব্রেক দেবো না, ঠিক আছে? পরে দেখো না, তাড়াতাড়ি পড়লে দেবে না, এটা একটু বোঝাতে হবে। তো এ বুকমার্ক, এ কথা বলো না, এ বুকমার্ক ইজ এ মার্কার ইউ সেট ইন দ্য ডকুমেন্ট টু ইজিলি নেভিগেট টু এ স্পেসিফিক স্পট। বুকমার্ক হচ্ছে একটা স্পেসিফিক চিহ্ন, এটা যাচ্ছে দেখা মনে এটা। এ বুকমার্ক ইজ এ মার্কার ইউ সেট ইন দ্য ডকুমেন্ট, ডকুমেন্টে তুমি সেট করতে পারবা টু ইজিলি নেভিগেট, হ্যাঁ হ্যাঁ, নেভিগেট টু স্পেসিফিক স্পট। এখন বলো তো বুকমার্কটা আছে কোথায়? এটাও তো আমার খেয়াল নাই। মনে করো এখানে আমি চিহ্ন রাখতে চাই, তাহলে এখানে কার্সর রাখলাম, কার্সর রেখে ইনসার্টেই তো বুকমার্ক থাকার কথা। হ্যাঁ, এই যে হ্যাঁ, এখন এখানে কার্সর রেখে আমি বুকমার্ক নেম দিলাম, নেম এ দিলাম। এখন অ্যাডে আমি ওয়েট তো, আচ্ছা যাক, আবার দেখতেছি, দাঁড়াও ওই জানি এই বুকমার্ক, হ্যাঁ এ দিলাম। লোকেশন হয় গো টু, এটা ডিলিট করা যায় না, ডিলিট, এর নাম দিলাম এ। তারপরে এখন লোকেশন আসতেছে না, আগে অ্যাড করতে হবে, এখন দিতে হবে। এখন হচ্ছে গো টু, হচ্ছে নেম অ্যাড, মানে লোকেশন দিতে গেলে লোকেশন দিতে হবে, অ্যাড দিব। দাঁড়াও পাবো, লোকেশন দেওয়ার পরে গো টু দিতে হবে। কোথায় গেল? হয়েছে আমি, ও বুঝছি, এই বুঝছি, আমি কথা বুঝো। মনে করো আমি এই পেজে আমি বুঝে লিখছি, এখানে এটা কত নম্বর পেজ? 8 নম্বর পেজে। 8 নম্বর পেজে আমি একটা বুকমার্ক অ্যাড করবো জাস্ট এই পয়েন্টে। তাহলে বুকমার্কে অ্যাড করলাম, অ্যাড করে লোকেশন দিলাম, নামটা দিলাম, এই দিলাম, হ্যাঁ, তারপরে অ্যাড দিলাম। এখন আমি দেখি কার্সরটা এখন নিয়ে আসলাম 5 নম্বরে। এখন বুকমার্কে গিয়া গো টু দিলাম, আমার 8 নম্বরে চলে এসেছি। বুকমার্কটা বুঝছো? বুকমার্ক তাহলে এখানে জমা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ পেজে আমি চাচ্ছি যে ওইখানে তথ্যটা আমাকে দ্রুত দেখাতে হবে, বইয়ের মতো। হ্যাঁ, বইয়ের মতোই, মানে তার মানে আমার এই দেখো, বুঝছো নি, বুকমার্কটা তোমার, আমি দেখো যেখানেই থাকি না কেন, আমি বুকমার্কে গিয়ে
আমি আমার বুকমার্ক আমি একটা অ্যাড করছি না, আমি এখানে সিলেক্ট করে গোটো দেবো। তাহলে আমার দেখো এখন আমি 4 নম্বর পেজে আছে না, এখন গোটো দিই দেখো আমি আমার ওই যেখানে বুকমার্ক করছিলাম 8 নং এখানে চলে এসেছি, আসছে না, আসছে নি? হ্যাঁ 8 নম্বরে তো হ্যাঁ, এর তো বুকমার্কের নাম দিছি, এটা খাবে কেন? কিন্তু বুকমার্কের নাম দিছি, কিন্তু যেখানে আমি যে পয়েন্টের থেকে বুকমার্ক করছিলাম ওই পয়েন্টে চলে যাবে। চিহ্ন তো দেওয়া তো দেখলাম নাই তো, না চিহ্ন দেওয়া নাই, হিডেন বুকমার্ক এটা বলছি, চিহ্ন দেওয়ার অপশন নাই। ওইটা বলতে যে এইটাই আর কি, এই যে এটাই চিহ্ন, বাট এখানে ডকুমেন্টে দেখালে তো সমস্যা, ডকুমেন্টে বুকমার্ক দেখালে সমস্যা না, এটা চিহ্ন দেখালে তো সমস্যা। তুমি যখন এটা প্রেজেন্ট করবে, বাট তুমি বুকমার্ক করছো তখন তুমি বুকমার্কে গিয়ে তুমি খুব দ্রুত এক জায়গা থেকে আগে যেতে পারতেছো। তাহলে সংখ্যাটা এখন মিলাই দেখো, কত নম্বরে বুকমার্ক ছিল প্রশ্নটা? 45-এ। এই কত নম্বর ছিল? কই জানি, হ্যাঁ পরে দেখো, পরে প্র্যাকটিস করো। এই তোমরা কি করো, ব্রেক দিতাম।